রায়ানের জন্য রঙ্গনের একটু খারাপ লাগলো। হাত অকেজো হলেও জীবনে কি কি ভোগান্ত পোহাতে হয় তার বেশ ভালো করেই জানা আছে। একবার তার হাত ভেঙে গিয়েছিল। সে ছিল আত্মসম্মান বোধওয়ালা একজন মানুষ। সেখানে হাত ভাঙার কারণে তাকে পরনির্ভরশীল হতে হয়েছিল। সেসব দিনগুলোর কথা মনে পড়লে তার নিজের প্রতি আফসোস হয়। দেখো রায়ান, ভুল যা করার আগেই করে রেখেছ। তিনি তোমাকে প্রথমে সতর্ক করেছিল, তুমি শোনোনি। তাই ভাগ্যদোষে আজ তোমার নির্মম এই দশা। এমনিতে জানো লোকটা কতটা ক্ষমতাশীল, তারপরে ভীষণ রাগীও। সেখানে তার বুকে হাত বাড়ানোটা তোমার মোটেও উচিত হয়নি। যাই হোক, তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। এখন আসে। বলে রঙ্গন চলেই যাচ্ছিল। রায়ান তাকে পিছু থেকে ডাকলো। রঙ্গন ভাই, রঙ্গন পিছু করে ফিউচি জানতে চাইল। কিছু বলবে রায়ান? রায়ান হ্যাঁ বোধক মাথা নেড়ে ঝাঁকালো। হুম, আমাকে না হয় আপনি একটা সান্ত্বনা দিয়ে বুঝ দিলেন, কিন্তু আপনার নিজেকে কি করে সান্ত্বনা দিবেন, বুঝ দিবেন রঙ্গন ভাই? রঙ্গন গভীর আশ্চর্য নিয়ে বলে। মানে? রায়ান সামান্যতম হাসলো, তারপর বলল, রঙ্গন ভাই, হাত কাটার ব্যথা লুকানো যায়, কিন্তু মনের ভিতরে যে সুপ্ত ব্যথা, সেটা লুকাবেন কি করে? যাকে নিজ হাতে গড়লেন, 5টা বছর যাবৎ দেখে দেখে রাখলেন, সেই তাকে অন্যের সঙ্গে দেখতে পারবেন তো রঙ্গন ভাই? সেই সহ্য ক্ষমতা আছে তো আপনার? বলি প্রশ্নবিদ্ধ নয়নে রায়ান রঙ্গনের দিকে তাকালো। ওর কথা শুনে রঙ্গনের বুকের ভেতর তাৎক্ষণিক বিষ পিপসার মতন কামড় মেরে উঠল। ইতিমধ্যে বক্ষদেশের চিনচিনে ব্যথা সারা দেশে ছড়িয়ে পড়েছে। সে গলাটা শুকনো শুকনো টের পেল। রায়ান তার শুকনো মুখটার দিকে চাইল। ওনার মনের অবস্থা কিছুটা হলেও সে আন্দাজ করতে পারছে দুজনেই যে একই গাঙের মাঝি। শশাপাশা রঙ্গন গোপনীয় অনুভূতি লুকাতে উল্টো ঘুরে গেল। রঙ্গনকে উল্টো ঘুরে দেখে রায়ান অধৈর্য হাসলা। সত্য থেকে পালাচ্ছেন রঙ্গন ভাই? রঙ্গন রয়েছে কম্পিত অধরে উত্তর দিল। আমি সত্য থেকে পালাচ্ছি না। আপনার কণ্ঠদেশ কাঁপছে, আপনার গলদেশ শুকনো ঠেকছে, তাহলে এসব কিসের লক্ষণ রঙ্গন ভাই? আপনি উল্টো ঘুরে গেলেও আপনার ভিতরে থাকা অনুভূতি থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, সে আপনাকে পিছু তাড়া করবেই। রঙ্গনের জবাব দিতে পারল না। রায়ানের দৃষ্টিসীমা থেকে দ্রুত বেরিয়ে গেল। রায়ান রঙ্গনের পদচিহ্নের দিকে তাকিয়ে একরত্তি হাসল। রঙ্গন ভাই, আপনি ফেসেছেন, খুব কঠিন করে ফেসেছেন। বাড়ি ফিরে গিয়ে রঙ্গন আগে 2 গ্লাস পানি খেয়ে শুকনো গলাটা ভিজিয়ে নিল। এরপর কিছুক্ষণ মাথা চেপে বসে রইল। মিনিট 2 পর ওনার হৃৎপিণ্ড ঠান্ডা হলো। আগের মতন স্বাভাবিকে ফিরে এসেছে। এখন আর থকথক করে লাফায় না। তিনি উঠে দাঁড়ান ধীরে ধীরে। তার পেন্টিং রুমে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন। ড্রিম লাইটের আলোতে ঘরটি খুব সুন্দর দেখাচ্ছে। সেখানে একটি বড় বড় পেন্টিংয়ের চিত্র টানানো। প্রতিটি পেন্টিং জল রং দিয়ে খুব সূক্ষ্মভাবে তৈরি করা। রঙ্গন দু চোখ ভরে পেন্টিংগুলো দেখছিল। কি সুন্দর পেন্টিং! শিল্পীর তুলিতে যেন জীবন্ত এক প্রাণ। সেই প্রতিটি পেন্টিংয়ের চিত্র হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে একটা পেন্টিংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। উজ্জ্বল শ্যামবর্ণ মায়াবী মুখটাতে কিছু একটা মেসেং। সে চিত্রটির ললাটে তুলির মাথায় রং লাগিয়ে একটি কালো টিপ দিয়ে দিল। ব্যাস, এখন চমৎকার! মেয়েটার দীর্ঘ লম্বা চুলগুলি কাঠি দিয়ে বাঁধা, কপালের পাশ দিয়ে কয়েক গুচ্ছ চুল গালের উপর এসে ছড়িয়ে পড়েছে। চোখে মুখে কিশোরীর প্রাণোচ্ছল এক মুগ্ধ হাসি। কি সুন্দর মুখটা, স্বচ্ছ জলের মতন চকচক দেখতে। হাসলে অদর ছড়িয়ে গ্যাস দাঁতটি সূর্যের মতন ঝিলিক মারে। তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি এটি। এই নারীটি তার ভীষণ প্রিয়। সে হাত বাড়িয়ে জল রং দিয়ে আর্ট করা পেন্টিংটি ছুঁইল। অদ্ভুত এক শীতল শিহরণে মনটা বাতাসের ন্যায় ছুঁয়ে দিল। সে অধর বাড়িয়ে নারীটির ললাটের মাঝে একটা চুমু এঁকে দিল। আমার চিত্রলেখা। চোখ থেকে চশমা খুলে দু চোখের পানি একটু মুছল। ওর মসৃণ মুখটির উপর হাত দিয়ে স্পর্শ করতে করতেই বলেন, তোমাকে পাবো না জেনেও তোমার প্রেমে মন মজিয়েছে, সেখানে কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। বলেই তিনি একটু ম্লান হাসলেন। দ্বিতীয়বার পেন্টিংটির উপর হাত বুলালেন। তুমি আমার শিল্পের রং তুলে স্পর্শে চার্জে গোঠে জীবনের দড়ি। তুমি আমার ছন্দে হারিয়ে যাও এক কাব্যিক সুর।
যার নাম হৃদয়ে অনুরণিত নূপুর। তুমি আমার কবিতার অসমাপ্ত একটি লাইন, যাকে খুঁজে বাড়ে প্রতিটা বাক্যে, প্রতিটা শব্দে, প্রতিটা বর্ণে। শুভকামনা। ভালো থেকে চিত্রলেখা। উদ্ভট এক গানে পাখির কাঁচা ঘুমটে ভেঙে গেল। ঘুম ভাঙার কারণে মাথাটার মধ্যে ট্রিম ট্রিম করে বাড়ি মারছে। সে মাথা ধরে উঠে বসলো। কিয়ৎক্ষণ মাথা ধরে চোখ মুখ কুচকে রইল। তার মন চাইল গান গাওয়ার মালিককে এই মুহূর্তে ধাক্কা মেরে মঙ্গল করে পাঠিয়ে দিতে। সেখানে গিয়ে যত খুশি পারিস বিশ্রু গলায় গান গিয়ে শোনা। তার কানটা পচেই গেল। ইস, মানুষ এভাবে মানসিক টর্চার করে? হে আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচাও। কয়েক হাত দূরে ডালপুরে লোকটা একটা মুরগি আগুনে পোড়াচ্ছে। সেই সঙ্গে গলার গতি বাড়িয়ে দিয়ে আবার উদ্ভট গানটি সুর দিয়ে গিয়ে চলল। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতি রাতে তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার বউ, ও আমার পরাণের বউ। পাখি কান চেপে ধরে চিৎকার করে উঠল। থামুন, সৃষ্টিকর্তা স্বর্গের একটা দরজা খুলে দাও, এই নরক থেকে আমি মুক্তি পেতে চাই। পেছনে ঘুরে ওকে একবার দেখে বলে, ও ফুটে পড়েছিস? জিরা, উঠে পড়িনি, আপনার উদ্ভট গান শুনে ঘুম ভেঙে গেছে। দেখেছিস আমার গানের উপকার কত? কষ্ট করে তোর ঘুম ভাঙতে হলো না, আমার গান শুনে ভেঙে গেল। পা দুটো দেন। তিনি ফিরে আছে জানতে চান। কেন, কি করবি? সালাম করবি? সালাম করলে করতে পারিস, টাকা পয়সা কিন্তু নেই, হাত সম্পূর্ণ খালি। দেখিস না ঘাস পাতা চিবাচ্ছি। বলেই তিনি মুখ থেকে তেঁতুল পাতা বের করে দেখালেন। পাখির মাথা ধরে এলো। এসব লোকের সঙ্গে কথা বললে ভালো মানুষও মানসিক রোগী হয়ে যাবে। সে বলল, সালাম করতে নয়, আপনার পা ধরে বলবো আপনার এসব উদ্ভট গান দয়া করে বন্ধ করুন। এমনিতেই অশান্তিতে আছি, এসব গান শুনিয়ে আর আমার মানসিক প্রেসার দিয়েন না। হ্যাঁ, আমার গানের মর্ম তুই বুঝলি না। আমার গানের মর্ম বুঝতে হলে আমার থেকে তোকে উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে। উচ্চ ডিগ্রি? আর আপনি? আচ্ছা, এই গভীর জঙ্গলের মধ্যে থেকেও আপনার এত প্রেম জেগে জেগে উঠে কিভাবে? জঙ্গলের মধ্যেই তো প্রেম জেগে জেগে ওঠে। বউ, পরিবেশটা সুন্দর না? একেবারে চুমু খাওয়ার মতন। বলে তিনি হো করে অধচ্ছরি হাসেন। কচু সুন্দর। বলে পাখি টং ঘরের উপর লাফ মেরে উঠে বসল। পা ঝুলিয়ে বসে ওনার কর্মকাণ্ড দেখতেই লাগলো। তিনি ওর দিকে ছোট ছিপে তাকে হাসেন। ওনার গা জ্বালানো হাসি দেখে পাখির পিত্তি জ্বলে গেল। সে চংঘরের ভেতরে ঝুঁকে গেল। ওকে ভেতরে ঢুকতে দেখে তিনি গলা খ্যাক খ্যাক করে পরিষ্কার করে গলার গতি বাড়িয়ে দিয়ে আরেকটি গানের সুর ধরলেন। আমার শ্বশুরের মাইয়া থাকে সারাদিন হুইয়া, রান্দে বললেও রান্দে না, এমন বউ কারো কপালেও যেন ভাই জোটে না। ওনার গান শুনে পাখি শশব্যস্ত উঠে বসলো। টংঘর থেকে নেমে এসে সে ওনার সামনে গিয়ে চোখ পাখি চাইল। আপনার সমস্যা কি? ফাঁস তাকে বলে, তুই কি আমাকে কিছু জিজ্ঞেস করছিস? আশ্চর্য, এছাড়া আর এখানে কে আছে? কি যেন জিজ্ঞেস করছিলি? আবার বল, তখন শুনিনি। বলে তিনি কানটা ঝাড়া দিলেন। পাখির মেজাজ ছুটে গেল। কি আশ্চর্য, এমন জঙ্গলে বসে বসে এমন উদ্ভট গান পান কই? সৃষ্টিকর্তা স্বর্গের দরজা খুলে দিন, আমি আসতেছি। স্বর্গে গিয়ে কি করবি? আপনাকে খুঁজবো। বেশ ভালো কথা, তবে আমি তোর মতন স্বার্থপর নই। একা একা স্বর্গে গিয়ে বসে থাকবো। বলেই সে হাঁটতে হাঁটতে নওয়াফের দিকে তাকিয়ে বলে। পাখি মুখে কুলুপ এঁটেই গিয়ে একটি গাছের মোটা শেকড়ের উপর বসে পড়ল। ওনার সঙ্গে সে আর কোনো কথাই বলল না। তিনি মুরগিটা পরে ওর কাছে গিয়ে বসে পড়লেন। মুখ ধোয়া ছাড়া খাবি? আমি খাবই না। বলেই সে মুখ বাঁকানো। ঠিক আছে। বলে তিনি খেতে শুরু করে দেন। পাখি জিজ্ঞেস করলো, এই পাহাড়ি এলাকায় মুরগি পেলেন কই? তুই মুরগি দেখলি কই? আপনি আপনি তাহলে খাচ্ছেনটা কি? বক। কি পেয়েছেন কোথায়? শ্বশুরে প্যারাশুটও করে পাঠিয়েছে। ইয়ার কি মারছেন? মাথায় গোবর নিয়ে যেভাবে ঘুরে বেড়াস, মাশাল্লাহ, এতদিনে গোবর বিক্রি করলে বড়লোক হয়ে যেতাম গাধি। জঙ্গলে বকের অভাব আছে? পাখির মুখটা অপমানে থমথম হয়ে গেল। সে চট করে ওনার পাশ থেকে উঠে গেল। তার দিকে এক পলক তাকে নফ হাসল। পাখি পাতা দিল না। সে বরং টং ঘরের ভেতরে গিয়ে বসে পড়ল। হঠাৎই ওনার ব্যাগটির দিকে তার নজর পড়ল। কেমন যেন এক আগ্রহ জাগলো তার। ভেতরে কি কি আছে দেখতে মন চাইল। সে চুপি চুপি গিয়ে ব্যাগটি তার হাতের কাছে টেনে আনলো। ব্যাগের প্রথম পার্টের চেন খুলে সবার আগে কয়েকটা তার কাটাই চোখে পড়লো। সঙ্গে হাতুড়িও আছে। আচ্ছা, মানুষ এসব জঙ্গলে নিয়ে আসছে? এরপরও পেলেন ওনার পারফিউম, ব্রাশ, তারপরে পেল বেশ কয়েকটা আন্ডারওয়্যার। পাখির সঙ্গে সঙ্গে নাক চেপে ধরল। ছি, লোকটার মতন লোকটার পেশাগুলিও নির্লজ্জ। ভালো জিনিস রেখে এসব এসে
চোখে পড়তে হলো। সে আরেকটু গভীরে গেল, দেখতে পেল সেই সাপটা। প্রথমে ভয় পেল, তারপর নিজেকে দমিয়ে এনেছে। এটা তো নকল সাপ। এই পার্টে তেমন কিছুরই আর পেল না। সে আরেকটা পার্টের চেন খুলল। প্রথমেই হাতে কিছু একটা পেল না, আরেকটু ভেতরে যেতে দেখলো একটা মোবাইল। অমনি সে টেনে আনলো। হ্যাঁ, এটা ওনার হাতের মোবাইল, নতুন কিনেছে মনে হয়। সে উল্টে পাল্টে আইফোনটি দেখলো। তার মানে উনি ওকে মিথ্যে বলেছে। তার চোখে ফেটে কান্না পেল। ওর তো সন্দেহ এখন হচ্ছে, তাহলে এই জঙ্গলে ওরা ভুল করে আসেনি, এটা পরিকল্পনা মোতাবেক আনা হয়েছে। লোকগুলিও কি তাহলে তিনি ভাড়া করে আক্রমণ করতে এনেছেন? ভাবতে ভাবতে ওনার ফোনের লক খুলতে গেল। আগে কলিজা দিয়ে লক করা ছিল, সেটা এখন আর নেই। পাখি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হলো। একবার বাইরের দিকে উকি দিল, লোকটাকে কোথাও দেখা যাচ্ছে না। সেই সুযোগে সে আরো একবার চেষ্টা করলো। এবার বৌজান দিয়ে ট্রাই করলো। অমনি লক খুলে গেল। হোম স্ক্রিনে ভাসছে পাখি আর ওনার একটি কাপল পিক। পাখি ওনার গালে চুমু খাচ্ছে আর তিনি গভীর ও মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছেন। কি সুন্দর মুহূর্তগুলো ছিল, তিনি সব নষ্ট করে দিলেন। পাখির চোখটা জলে ভর্তি হয়ে এলো। গ্যালারিতে গেল সে, সব ওর আর ওনার ছবিতে ভর্তি। এমন এমন ছবি আছে যা তিনি ওর অজান্তে তুলেছে। পাখি চোখের পানি হাতের তালুতে মুছে উনি ফিরে আসার অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর ওনার দেখা মিলল। তিনি এই সকাল সকাল গোসল করে ফিরলেন। পাখি আইফোন 16 প্রো ম্যাক্সটি ওনার দিকে ছুঁড়ে মারল। উনি স্তব্ধ হয়ে গেলেন। শান্ত তার চোখের মণি দুটো। পাখি টংঘর থেকে নেমে ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে গেল। তার চোখ ফেটে পানি ঝরছে। সেই অবস্থা ওনার বুকে জোরে ধাক্কায় মারল। ধাক্কাতে ধাক্কাতে ওনাকে পিছু হাঁটতে বাধ্য করল। মিথ্যাবাদী, ঠকবাজ, আরো একবার মিথ্যে বললেন, আমায় প্রতারণা করলেন বলি সে কেঁদে দিল। তিনি ওর হাত দুটি চেপে ধরে পেছন থেকে ওর দেহটা বুকের সঙ্গে মিশিয়ে নেন। পাখি ভীষণ রেগে গেল। ওনার থেকে ছুটতে হাত পা নাচিয়ে যাচ্ছে। রক্তচক্ষু বের করে বলে, ছবেন না ভাই, ছাড়ুন বলছি। তিনি ওকে ছাড়লেন না। পেছন থেকে ওনার ভেজা শরীরের সঙ্গে আরো শক্ত করে চেপে তোলে। নরম গলায় বললেন, লক্ষ্মীটি রাগ করে না প্লিজ। আমি শিকার যাচ্ছি, মিথ্যে বলেছি। মোবাইল পেলে তুই জঙ্গল থেকে চলে যেতে চাইবি, আমি সেটা চাইনি। তোর সঙ্গে একা কিছু সময় কাটাতে চেয়েছি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চেয়েছি। বিশ্বাস কর, এর চেয়ে বেশি কিছু না। এজন্য মোবাইলের কথা গোপন রেখেছি, তোকে মিথ্যে বলেছি। তাহলে এই হামলা, এই জঙ্গলে আসা সবটা কি নাটক ছিল? না, এসব নাটক ছিল না, সবটাই সত্যি ছিল। কেবল মোবাইলের ব্যাপারটা মিথ্যে ছিল। আমি লোভী বউ, তোকে পাওয়ার লোভী। সে লোভে মোবাইলের কথাটা তোর কাছে চেপে গেছি। পাখি আর কোনো প্রশ্ন করতে পারল না। ওর পা নাচানাচি বন্ধ হয়ে গেছে। তিনি ওকে নিজের দিকে ফিরিয়ে নেন। ওর চোখের পানি মুছিয়ে দিয়ে তিনি নিজের কান নিজেই ধরলেন। এই যে আমি নাওয়া তালুকদার কানে ধরেছি, আমার ভুল হয়ে গেছে বউ। আমার পাপি মন আপনার কাছে মাপ পাবে কি? পাখি কোনো কথা বলল না। তিনি কান ছেড়ে দেন। ফুস করে দম ফেলে ওকে বোঝান। দেখ পাখি, আমি জানি আমি দোষী। যে সময়টা তোর কাছে সবচেয়ে বেশি আমার প্রয়োজন ছিল, আমি সেই সময়টাতে তোর পাশে থাকতে পারিনি। এরপরে ওই দিন সবার সামনে বসে তোকে ছোট লোক বলে গালি দেওয়াটা উচিত হয়নি। তোর গলা চেপে ধরাটা তো আরও উচিত হয়নি। কিন্তু এসব আমি করেছি, এটা শুধু আমার ভুল ছিল না, মাত্রাতিরিক্ত ভুল ছিল। তুইও সন্তান হারিয়েছিস, আমিও সন্তান হারিয়েছি। তুই নানা বাবা হারিয়েছিস, আমিও বাপ মা সব তোর জন্য ত্যাগ করেছি। এটা কি আমার জন্য কম ত্যাগ বল বউ? কম নয়। তবু তোর মতন আমি কম হারিয়েছি। তোর হারানোর সংখ্যা বেশি, আমার কম। কিন্তু দিন শেষে আমরা দুজনই হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি। কতটা বছর আমরা দূরে থেকেছি, এটা কি কম কষ্ট? এভাবে চলাটা কি আসলেই ঠিক? আমাকে কি একটা সুযোগ দেওয়া উচিত না বউ? দেখ, তোকে আমি জোর করব না, কারণ আমি এখন ক্লান্ত পাখি। আমি আর পারছি না, নিজের সঙ্গে যুদ্ধে হেরে যাচ্ছি। এখন আর জোর জুলুম করতে ভালো লাগে না। তুই সময় চাইলে আমি তোকে সময় দিতে পারি। বলে তিনি থামলেন। এরপরে পাখির কোমল হাত দুটো টেনে ওনার দু হাতে নেন। অথচ পাখি বাধা দেয় না, তবে দৃষ্টি নিচু করে নেয়, মুখ ঘুরিয়ে নেয়। ওর নিচু মুখটার দিকে চেয়ে তিনি বললেন, চল না বউ, আমরা মিলে যাই, আবার সংসার করি। বলে তিনি অপেক্ষায় থাকেন ওর থেকে জবাবের আশায়। কিন্তু পাখি হ্যাঁ না কিছুই বলল না। তার কণ্ঠস্বর কেঁপে আসছে। ধীরে ধীরে সে ওনার থেকে হাত ছাড়িয়ে ওনার থেকে দূরত্বে চলে গেল। এই গ্রামে ফিরতে চাই। পাখি বলেই টংঘরের মধ্যে ঢুকে গেল। নব হতাশায় প্রচন্ড হতাশ।
চোখ জোড়া ঝরে চিকচিক করছে। এত বোঝানোর পরে মেয়েটা বুঝলো না এটাই ওনার ব্যর্থতা। তিনি ওকে ডাক দেন। পরাণের বউটা, আর বিরক্ত করব না তোকে, কেবল একবার বল ভালোবাসি। পাখি থেকে পাল্টা জবাব আর ফিরে আসে না। তিনি ঠোঁট চিপে লান হাসেন। ঠিক আছে, আগামীকাল সকালে রেডি থাকিস। বলেই তিনি আইফোনটি হাতে নিয়ে আবারও ঝর্ণার দিকে ভেজা শরীরে ছুটে গেলেন। ফোন স্ক্রল করতে করতে দেখলেন রমিজ কতগুলি মেসেজ পাঠিয়েছে। তার ভিতরে সকাল 8টার দিকে মেসেজটি ওনার চোখ দুটো আটকে পড়ল। ভাইজান, কাজল রেখা আন্টি মারা গিয়েছে। আসরের ওয়াক্তের দিকে ওরা উদয়পুর গ্রামে পৌঁছালো। মূলত তারা হেলিকপ্টার করে এসেছে। পাখি বুঝলো না এমনিতেই লোকটা গ্রামে যাওয়ার নাম মুখেই নিত না। হঠাৎ তার এক কথাতে রাজি হয়ে গেল, তাও সোজা হেলিকপ্টারে করে আসলো। সবটা কেমন যেন তার কাছে ধোঁয়াশা ধোঁয়াশা এক অদ্ভুত ঠেকল। মনের কথা মনে চেপে রইল। আপাতত এটাই শান্তি যে সে তো আর নিজ গ্রামে ফিরতে পেরেছে তার। কিন্তু কে জানতো তার জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। মৃধা বাড়ির সামনে আজ অসংখ্য মানুষের ঢল। হাতের ডান পাশে একটি কবরস্থান, সেখানে লম্বা একটি কবর খনন করা হয়েছে, বাঁশ কেটে রাখা হয়েছে। এসব পাখির দৃষ্টিতে পড়ে সে দৃষ্টি ঘুরিয়ে নেয়। কেমন করে যেন দেখছিল। তার বুকটাতে হঠাৎ করে একটা কিসের যেন একটা কামড় দিয়ে বসলো। অসচেতন মস্তিষ্কে প্রশ্ন জাগল, এই কবরটি কার? সে রাস্তা থেকে পা বাড়িয়ে ধীরে ধীরে বাড়ির ভেতর যেতে রওনা হয়। বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ রাস্তা থেকে পাওয়া যাচ্ছে। অমন লোম কাঁপানো কান্নার মুমূর্ষ সুর। তার পা দুটো অবশ অবশ করে দেয়, গলাটা ভীষণ শুকনো ঠেকলো। এত মানুষ কেন তাদের বাড়িতে? নওয়াব পাখির ঠিক পিছু পিছু আসে। মেয়েটা এই খবরটা ঠিক কীভাবে নিবে তিনি জানে না। এখন পর্যন্ত বলেওনি কাজলি খানটি যে মারা গেছেন। ভাগ্যিস রমিজ সময় মতন হেলিকপ্টার পাঠিয়েছিল, নতুবা আগামীকাল ছাড়া আসা সম্ভব ছিল না। বাড়ির গেট পেরিয়ে পাখির উঠোনে দিকে যায়। ওই তো রঙ্গন, শান্ত, তন্ময়, তাসরিফ, শুভ, তরু, লাবণী চিত্রাতে দেখা যাচ্ছে। নেই গো পাখি আপা, নেই, আমাদের আর কেউ নেই। তার মনিও আছে, নানু আছে, স্বাধীন, মুক্তি, নিখিলকেও দেখা যাচ্ছে। কিন্তু তার আম্মা কোথায়? তার আম্মা গেল কই? বাড়িতে এত এত মানুষ, তাদের মধ্যে ওর আম্মাকে সে খুঁজে পেল না। কত খুঁজলো কিন্তু নেই। হঠাৎ পাখির দিকে স্বাধীনের নজর পড়ল। সে পাখিকে দেখে পাখি আপা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওর দিকে ছুটতে আসে। স্বাধীনের মুখে পাখি ডাক শুনতেই বাড়ি ভর্তি লোক সকলে পিছু হলো, দেখলো পাখিকে এদিকেই এগিয়ে আসতে। তার পেছন পেছন নওয়াব আসতেছে। তাদেরকে ভেতরে আসতে মানুষ ভিড় ভেঙে মাঝখান দিয়ে রাস্তায় তৈরি করে দিল। পাখি অবশ পায়ে এক পা করে বাড়ির উঠোনের দিকে অগ্রসর হয়। আজ যেন তার পা দুটি চলছেই না, কেউ যেন পিছ থেকে টেনে ধরে রেখেছে। সে যত সামনে আগায় তবুও তীরে পৌঁছায় না। এরই মধ্যে স্বাধীন এসে পাখির বুকে ঝাঁপিয়ে পড়ে। পাখি প্রাণহীন দেহে দুকদম পিছিয়ে যায়। পাখির চোখের মুখের দিকে তাকে স্বাধীন দুই দিকে মাথা নাড়িয়ে বলে সে হু হু করে কেঁদে দেয়। সঙ্গে অঝরে নোনা জল তার গাল বেয়ে জমিনে লুচিয়ে পড়ে। ওর কথা শুনে পাখি বিস্মিত হয়। তার মাথায় কিছু ঢুকছে না। কে নেই? স্বাধীন কার কথা বলছে? এত এত মানুষ এখানে, তবুও মনে হয় তার আশপাশে কেউ নেই। সে যেন এক আলাদা জগতে এসে পড়েছে। কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। রঙ্গন এসে স্বাধীনকে পাখির কাছ থেকে সরিয়ে নেয়। পাখির ছলছল নয়নে ভাঙা হৃদয় রঙ্গনের দিকে একবার তাকায়। রঙ্গনের বুকটা তাৎক্ষণিক থক করে মুচড়ে উঠল। তার চিত্রলেখা কি কাঁদছে? কিন্তু তার কষ্ট হচ্ছে কেন? ওই চোখে যে তিনি জল দেখতে চান না, কিছুতেই না। গত 5টা বছরে মেয়েটার চোখে তিনি এক ফোঁটাও জল আসতে দেননি। যতটুকু পেরেছেন নিজের সর্বস্ব দিয়ে ওকে হাসি খুশি রাখতে চেষ্টা করেছেন। সর্বসময় পাশে দেখছেন, আস্থা দিয়েছেন, ভরসা দিয়েছেন। সেই মেয়েটা আজ ভেঙে পড়েছে। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। নিজ চোখে দেখতেও পারছেন না। ওনার ভীষণ কষ্ট লাগলো, ভীষণ কষ্ট। নওয়াব গিয়ে পাখির পাশে দাঁড়ালো। রঙ্গন নওয়াবের দিকে এক পল তাকিয়ে সে মুখটা মলিন করে নিয়ে সরে যায়। তার যে অধিকার নেই, কোনো অধিকারে সে তার চিত্রলেখাকে সান্ত্বনা দিবে, বুঝাবে। পাখি আবারও সামনে আগায়। মিনিট 2 পর দেখা গেল ওদের সদর দরজার সামনে একটি লোহার খাট রাখা। সেখানে ধপধপে সাদা কাপড়ে মুড়ানো কেউ একজন চান চান হয়ে শুয়ে আছে। মুক্তি আর তাহিরা তার পাশে বসা। ওনারা কাঁদছেন। পাখি গিয়ে খাটের সামনে দাঁড়ালো। ওর খালার
জলে ভেজা মুখটার দিকে কেমন উৎসুক হয়ে তাকালো। মলিন কণ্ঠে জানতে চাইল, তোমরা কাঁদছো কেন মনি? আর আম্মা কোথায়? তোমরা সকলে এখানে, তাকে দেখছি না কেন? সে কোথায়? কোথায় উনি? বলে সে থামলো। তবে হৃদয়ের ভেতরে যে অশান্তি ঝড় বইছে সেটা কিছুতেই থামছে না, ক্রমশ বেরিয়ে চলেছে। এত অশান্ত পাগলি মেয়েটাকে কে বোঝাবে? তার আম্মা যে নেই, চলে গেছে, বহু দূরে চলে গেছে। তাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে, এতিম বানিয়ে দিয়ে চলে গেছে, সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেছে। তরু আর লাবণী পাখির কাছে যায়, ওরা ওকে বোঝাতে চায়, কিন্তু সে কোনো বুঝি বোঝে না। হঠাৎ করে খাটে সাদা কাপড়ে মনো লাশটির দিকে ইঙ্গিত করে বলে হচ্ছে, কে? তাইরা এতক্ষণ এই ভয়টা পেয়েছিল, এখন এই মেয়েটাকে সে কি জবাব দিবে? মুক্তিকে দেখার জন্য তো নিখিল আছে স্বাধীন, সারাদিন বন্ধুদের সঙ্গে থাকবে, তার জীবন, তার দিন যেমনই হোক কেটে যাবে। কিন্তু এই মেয়েটার কি হবে? তার তো এই ভুবনে আর কেউ রইল না, সব হারিয়েছে। এত হারানোর যন্ত্রণা সে কিভাবে সইবে? তবুও সত্যিটা দেখাতে হবে, জানাতে হবে, মানাতে হবে। তাহিরা খাটে শোয়া লাশটার মুখ খুলে দিল। পাখি বিস্ফোরিত নয়নে চাইল, চলমল করছে তার দু চোখের অশ্রু, চোখে মুখে প্রবল অবিশ্বাস, অসচেতন মস্তিষ্কে দ্রুত পিছিয়ে যায়। সমস্ত শরীর ধরধর করে কাঁপছে, ঘাম দিচ্ছে, সমস্ত মুখ ফ্যাকাশে বর্ণ হয়ে গেল, চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। তার দুনিয়া জুড়ে যেন আধার নেমে এলো। সে আধারের মধ্যে কেবল তার আম্মার সাদা কাপড়ে মোড়ানো শিব শিব মুখটা দেখতে পাচ্ছে। ধীরে ধীরে সে তার আম্মার কাছে গেল, দেখলো তার আম্মা কি সুন্দর করে ঘুমাচ্ছে, নাকে ওনার তুলো গোজা, মুখটা অনেক সুন্দর, যেন হাসছে। আচ্ছা, এত সুন্দর কারো মুখ হয়? হয়তো এই যে তার আম্মার হয়েছে। কত সুন্দর ছিলেন তিনি, এমনিতে তিনি একটু বেশি সুন্দর ছিলেন। তার নানার কাছে কত গল্প শুনেছে, তার আম্মাকে কিশোরী বয়সে কত ছেলে চিঠি গুঁজে দিত, সবকটা চিঠি তার আম্মা তার নানার কাছে এনে দিত। সেই নারীটি এখন ঘুমাচ্ছে কেন? এই সাদা কাপড়ই বা পরেছে কেন? তার বড্ড ডাকতে ইচ্ছে করলো, আম্মা, ও আম্মা, আমি আর তোমার সঙ্গে রাগ করে থাকবো না গো আম্মা, আর অভিমান করব না। তবু আর ঘুমিয়ে থেকো না আম্মা। এখন ওঠো, দেখো আমি এসেছি, তোমার পাখি এসেছে। একটু কথা বলো আম্মা, বলো না গো। বলি সে ধপ করে মাটিতে বসে পড়ল। নওয়াফ ওর দিকে এগিয়ে গেল, ওর পাশে বসলো, ওর মুখটার দিকে চাইলো। নোনা জলে মুখটা ভেজা, নাকটা ভীষণ লাল। ওর ভেতর কি চলছে তার কিছুর হলো আন্দাজ করতে পারছেন। তার নিজেরও খারাপ লাগছে। পাখি খাটের উপর ঝুঁকে গেল, ওর আম্মাকে ঠান্ডা গলায় আবারও দৃঢ় ঝিন ডাকলো, আম্মা, ও আম্মা, আমি এসেছি আম্মা, আমার সঙ্গে কথা বলবা না? এত রাগী কেন তুমি? কম কম রাগ দেখাবা কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোমারই মেয়ে, আমার রাগ কম নয়। বলতে বলতে সে একটুখানি মলিন মুখে হাসলো। ওর আম্মার কপাল মাঝে চুমু এঁকে দিল। কারা যেন এসে তাড়া দিয়ে বলল, এখন লাশ নিতে হবে, জানাজা দিতে হবে, মাগরিবের আগেই লাশের দাফন কমপ্লিট করতে হবে। পাখি তাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ, আমার আম্মা লাশ না। তোমরা তাকে লাশ বলছো কেন? ওর প্রশ্নের কেউ পাল্টা জবাব দেয় না। তাহিরা এসে পাখিকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। পাখি কাঁদে, নাক ফুলিয়ে কাঁদে। ওর মনিকে ঠোঁট উল্টে অনুযোগ করে বলে, দেখো না মনি, ওনারা কি বলছে, আমার আম্মাকে লাশ বলছে। তুমি ওনাদের একবার বুঝিয়ে বলো না গো। হ্যাঁ, আমার আম্মা লাশ নয়, আমার আম্মা ঘুমোচ্ছে। ঘুমানো মানুষ কি কখনো লাশ হয়? বলে সে নাক টানলো। নফ এই দৃশ্যটি আর নিতেই পারল না। তার গলা ভার হয়ে আসলো, দৃষ্টি ঘোলাটে লাগলো। দ্রুত সে দৃষ্টি নত করে নিল। তাহিরা পাখিকে বোঝায়, বোকামে, মরে গেলে সবাই লাশ হয়। আর পাগলামি করিস না, তোর আম্মার আত্মা কষ্ট পাচ্ছে, তাকে দাফন করতে দে। পাখি অশ্রুসিক্ত নয়নে কেমন করে তাহিরার দিকে চাইলো। তাতে তাহিরার বুকটা অসহায়ত্বের ছাতা কলে ধক করে উঠলো। পাখি তাহিরার থেকে সরে গিয়ে ওর আম্মার মুখটার দিকে তাকালো। কতক্ষণ নীরবে নিভৃতে চেয়ে থেকে আচমকা চোখ মুখ শক্ত করে নিল, শক্ত অভিব্যক্তিতে শাসালো, এই বেঈমান নারী, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, তোমাকে বলছি, স্বার্থপর একটা। খুব তাড়া না আমাকে একা করে দিতে? যদি এতই মন চাইলো তাহলে জন্ম দিলা কেন? জানো না আমার মতন অভাগী আর এই দুনিয়াতে একটাও নেই? আমি যে জনম দুঃখিনী আম্মা,
যার আগে পাচ্ছে কেউ নেই, কেউ না। শুনছো তুমি? তুমি কেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আম্মা? কেন করলে? তোমরা কেউ কথা দিয়ে কথা রাখোনি, কেউ না। প্রথমে আব্বা, আর এখন তুমি। বলি পাখি ফুপিয়ে উঠল। রঙ্গন ওই দৃশ্যটুকু কিছুতে সহ্য করতে পারছে না। এমন করুণ করে কেউ আর্তনাদ করে, তার চোখ ঝাপসা হয়। চশমা খুলে সে টিস্যু দিয়ে চোখ মুছল। পাখি ওর আম্মার কপালে আরেকটি গাঢ় চুমু খেল, আবারও অভিযোগ নিয়ে বসল। তোমরা কথা না রাখলেও আমি আমার কথা ঠিকই রাখবো, কারণ আমি তোমাদের মতন বিশ্বাসঘাতক নই। খুব শীঘ্রই আমাদের দেখা হবে আম্মা, খুব শীঘ্রই। শুনে রাখো তুমি, তখন আখিরাতে সৃষ্টিকর্তার কাছে তোমাদের বিরুদ্ধে আমি নালিশ করে বসবো। এখন যাও যাও, একা একা সবাই চলে যাও। আমি জনম দুঃখিনীরে সবাই একা করে দিয়ে চলে যাও। তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই, কাউকে লাগবে না। সবাই আমার পর, কেউ আমার আপন না, কেউ না। বলেই পাখির চোখে জল মুছে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ হঠাৎ করে তার মাথাটা ঘুরিয়ে উঠল, গলার রগ খিচে যাচ্ছে, জিভ শুকনো ঠেকলো। সে নিজেকে সামলানোর টাইমটুকু পর্যন্ত পেল। তার আগে তাহিরার পায়ের উপর ধপ করে পড়ে গেল, সঙ্গে সঙ্গে মাটিতে লুচিয়ে পড়লো, জ্ঞানও হারালো। রঙ্গন ছুটিয়ে যাচ্ছিল, সেই সঙ্গে শান্তরাও। তার আগে নওয়াব ছো মেরে পাখিকে বুকের মধ্যে টেনে আনলো, চোখে মুখে পানি দিয়ে বেশ কয়েকবার চাকলো। বউজান। মেয়েটা সাড়া দিল না। পুরো শরীর ওর নিথর আর ঘামে চটচটে ভেজা। রঙ্গন পাখির কাছে যেতে পারলো না। তার বুকটা পুড়ছে, শরীর কাঁপছে, চোখে মুখে গাঢ় অসহায়ত্ব। তার চিত্রলেখা যে ভালো নেই, তার শখের রঙ্গন ফুল ভালো নেই। পুনরায় চিনচিন করছে বুকটা, শ্বাসগুলি রুদ্ধ হয়ে আসে। সে দ্রুত ভিড় ঠেলে সাইডে গেল, ফোঁস করে বেশ কয়েকটা গভীর শ্বাস ছাড়ল। তবু হৃদয়টা শান্ত হলো না। আজ এত চিত্রলেখার জন্য কষ্ট লাগছে কেন? মন পুড়ছে কেন? কেন এত এত মায়া লাগছে? মেয়েটা তার মতন এতিম বলে, নাকি তার চিত্রলেখা বলে? উত্তরটি অস্পষ্ট। তাহিরা নওয়াফকে বলল, নওয়াফ, পাখিকে ঘরে শুইয়ে দিয়ে তারপর তোমরা লাশ দাফনের ব্যবস্থা করো। তাহিরার কথা নওয়াফ শুনল। পাখিকে ঘরে শুইয়ে দিয়ে রমিজকে পাঠাও ডাক্তার আনতে। এই ফাঁকে কাজল রেখা জানাজা শেষ করে তারা দাফনের কাজে নেমে পড়ল। কবরে নেমেছে নওয়াফ, স্বাধীন আর নিখিল। নওয়াফ কাজল রেখার মাথার কাছে ছিল। মাথার মুষ্টিটা যখন খুলে দিচ্ছিলেন, তার কষ্টে বুকটা ভারী হচ্ছিল, চিনচিন করে জ্বলছিল। নিজের খুব গুরুত্বপূর্ণ কিছু একটা যেন হারিয়ে গেছে, তেমন যন্ত্রণা হচ্ছে। ওনার বড্ড বলতে ইচ্ছে করছিল, এই যে কাজল রেখা আন্টি, এখন আর বলবেন না আজও চুমু খেতে এসেছো। আপনার মেয়ের কাছে গেলে চোখ রাঙাবেন না। আপনি তো নেই এখন, যদি সেই সুযোগে বেশি বেশি করে আপনার মেয়েকে জ্বালাই, তখন চোখ রাঙানি দিবে কে শুনি? এই যে কতদিন কিডন্যাপ করে আপনার থেকে আপনার মেয়েকে দূরে রাখলাম, কত শত চুমু খেয়েছি জানেন? শুধু কি চুমু খেয়েছি, কোলেও নিয়েছি। সেজন্য আপনি ধমকাবেন না, রাখবেন না, বলবেন না। নির্লজ্জ ছেলে, আমার মেয়ের পিছু ছাড়ো। আফসোস আজকের পর থেকে কেউ আর এসব বলবে না। ওনার বুক ছিঁড়ে লম্বা শ্বাস বেরিয়ে আসে, চোখ বের ওনার জল গড়ালো। এই নারীর উপর ওনার মায়ের মতন মমতা বোধ কাজ করে, এক অদৃশ্য মায়া লাগে। উনি দেখলেন ওনার কষ্ট হচ্ছে, এই যে নিজ হাতে তাকে কবরে শুইয়ে দিলেন। মনে হলো নিজের মাকে কবরে শুইয়েছেন। শশব্যস্ত তিনি উঠে দাঁড়ান। মাটি দেওয়ার পর সবাই এক এক করে চলে যায়, তিনি যান না। কবরটির দিকে এক পলকে তাকিয়ে থাকেন। কত লম্বা কবরটি। ওনার মনে হচ্ছে কিছুক্ষণ পরে ঠিক তিনি ধমকে উঠবেন, বলবেন, এতদিন আমার মেয়েকে কিডন্যাপ করে আমার থেকে দূরে রাখার জন্য তোমাকে একটি চড় দেওয়া উচিত ছিল ছেলে। কিন্তু আশ্চর্য, তেমনটা তিনি বলছেন না। ওনার শ্বাস রুদ্ধকর লাগলো। তারই যদি এত কষ্ট হয়, তাহলে বাকি মুক্তি স্বাধীনদের কেমন কষ্ট হচ্ছে? ওদের যে আরো দ্বিগুণ কষ্ট হচ্ছে, বুক ফাটা কষ্ট। নওয়াফের পাখিদের বাড়ি গেল। রমিজ একজন ডক্টরকে ডেকে এনেছে, নাম ডক্টর সৈফুল। তিনি ডক্টরের সঙ্গে একজন ভালো সাইকোলজিস্ট। পাখিকে দেখে বললেন, রোগীর প্রেশার হাই আছে, ওর আম্মা যে মারা গেছে এটা ওর ব্রেন ঠিক মতো নিতে পারেনি, এজন্য সেন্সলেস হয়ে গেছে। আর একটা কথা, উনি কিন্তু মানসিকভাবে খুবই বিধ্বস্ত, একটু চোখে চোখে রাখবেন। সুস্থ হলে আমার কাছে নিয়ে আসবেন, ওনার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়।
এ ধরনের রোগীরা যে কোনো স্টেপ নিতে পারে, সেটা আত্মহত্যার মতো পথ হতে পারে। তারা বাহিরে ভালো থাকে কিন্তু ভেতর ভেতরও মরে যায়। আপাতত ঘুমের ইঞ্জেকশন দিচ্ছি, সকাল ছাড়া ঘুম ভাঙবে না। আগামীকাল আমার কাছে নিয়ে আসবেন, ওনার সঙ্গে কথা বলেই আমি ঔষধ দিব। এখন আসি। বলেই ডাক্তার বেরিয়ে গেল। পাখিকে পাখির রুমে রাখা হয়েছে। রঙ্গন ওরা সামনের রুমে নফ গিয়ে আজ সবার সামনে দিয়ে পাখির রুমে ঢুকে গেল। ওর পাশে টান টান হয়ে শিপুল, অথচ আজ আর কেউ তাকে ভেতরে ঢুকতে বাধা দিল না। কেউ বলল না তুমি ভিতরে ঢুকছো কেন। পাখির মুখটার দিকে তিনি চাইলেন। মেয়েটা আর কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যেন দুনিয়াবি কোনো চিন্তা তার মধ্যে নেই, অথচ জেগে থাকলে হাজারটা প্রশ্ন করে সকলের মাথা ঘুরিয়ে খেত।